ধানের ফসলে সেচ পরিচর্যাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ যার সেচ ভালো তার সব ভালো। আর এত দিন ধরে আমরা যে পরিচর্যা করে এলাম তার ফলস্বরূপ যদি আমরা ভালো একটা ফলন না পেতে পারি, তাহলে আমাদের সব যে এতদিন কাজ করে এলাম, যা পরিচর্যা করে এলাম, পুরোটাই বৃথা হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই যে ধানের এই অন্তিম দশায়, অর্থাৎ একেবারে কাঠি গোল হয়ে শীষ বের হতে শুরু করেছে, হয়তো আপনার জমিতে 2% বা 3% ধানের শীষ হয়তো বেরিয়েও গেছে। তো এই অবস্থাতে আপনারা কি করবেন, আর এই অবস্থাতে কি কি রোগ এবং কি কি পোকার আক্রমণ হয়, আর সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কি ধরনের পেস্টিসাইড ব্যবহার করব এবং কখন কিভাবে ব্যবহার করব, এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা। আমাদের জানতে হবে এই যে ধানের শীষ বের হচ্ছে বা বের হব অবস্থায় আছে, একদম ফাটবো ফাটবো অবস্থায় আছে, তো এই সময় থেকে আর চাল বসা অবধি কি ধরনের রোগ এবং পোকার আক্রমণ হয়। তো এই জায়গায় বলে রাখি, ধানের একেবারে শীষ যে বের হচ্ছে, কাঠিগুলো ফেটে আস্তে আস্তে, এই অবস্থা থেকে চাল বসা পর্যন্ত তিনটে রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি পরিমাণ দেখা যায়। তার মধ্যে সবচেয়ে বেশি এই বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে সেটা হলো ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট এবং ফল স্মার্ট। এই দুটো ব্যাপক পরিমাণে ক্ষতি করে। তার পাশাপাশি যেটা করে সেটা হলো নেক ব্লাস্ট, যেটা আমরা অনেক দিন ধরে পরিচিত হয়ে রয়েছি। এর পাশাপাশি এবছর আরো একটা পোকার উপদ্রব বেশি দেখা গেছে। লক্ষ্মী পুজোর পর যে ব্যাপক বৃষ্টি হলো, তারপরে ব্যাপক পরিমাণে আমাদের যেসব জমিতে ধান আছে প্রত্যেক জমিতে ব্যাপক পরিমাণে শোষক পোকার উপদ্রব হয়েছে। যার কারণে আমরা শোষক পোকা নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক কিন্তু আমরা ধানের উপরে অলরেডি স্প্রে করে ফেলেছি। তার জন্য আমাদের শোষক পোকার চিন্তা ভাবনাটা একটু কম। তা হলো এই যে ধসা এবং ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো হয়, এই রোগগুলোর ফলেও কিন্তু আমাদের ধানে ব্যাপক একটা ক্ষতি হয় বা ফলনে একটা এফেক্ট হয়। রিয়াল পেনিক্যাল ব্লাইট, এই যে ধান গাছটা দেখতে পাচ্ছেন এবং এই যে শীষটা দেখতে পাচ্ছেন, এই শীষটার মধ্যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ধানের শীষগুলো কিরকম শুকিয়ে যাওয়ার মতো হয়ে গেছে। ধানটা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে দেখছেন কিছু কিছু ধান আবার কালো হয়ে গেছে। এটাই হলো ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট, যেটা ধানের যখন শীষ বের হতে শুরু করে তখন এই রোগটার প্রাদুর্ভাব দেখা যায়। যদি আগাম পরিচর্যা না নেন তাহলে কিন্তু এই রোগটা দেখার পর আপনারা যদি পরিচর্যা নেন কোনোভাবেই সমাধান করতে পারবেন না। দ্বিতীয় যে রোগটা আমরা বেশি পরিমাণ দেখতে পাই, সেটাও একদম শেষ দশাতে দেখতে পাই, সেটা হলো ফল স্মার্ট বা যেটাকে আমরা লক্ষ্মীর গু বলি। আর এই লক্ষ্মীর গু এবছর যে ওয়েদার চলছে সেই অনুযায়ী কিন্তু জ্যাঠো ধানেতে ব্যাপক পরিমাণে দেখা গেছে এবং পেনিক্যাল ব্লাইটও কিন্তু ব্যাপক পরিমাণে দেখা গেছে। তার জন্য আমাদের এই যে নাবি ধানগুলোতে আমরা যদি না পরিচর্যা নিই, তাহলে কিন্তু এই ফল স্মার্ট বা পেনিক্যাল ব্লাইট দুটোই কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতি হয়। এই লক্ষ্মীর গু বা ফল স্মার্ট আপনারা দেখলেই চিনতে পারবেন। দেখতে পাচ্ছেন ধানের একেবারে অন্তিম দশায় যখন ধান পরিপুক্ত হয়ে দুধ বসে যায়, তখন কিন্তু এই লক্ষ্মীর গু এর প্রভাবটা আমরা বেশি লক্ষ্য করতে পারি। কিন্তু এই অবস্থায় আপনারা কোনো পরিচর্যা করলেও এই লক্ষ্মীর গুকে আপনারা সারাতে পারবেন। কিন্তু আগাম পরিচর্যা যদি আপনারা নেন, তাহলে কিন্তু এই লক্ষ্মীর গু আপনার ধানের জমিতে বা ফল স্মার্ট হওয়ার চান্স অনেকটাই কমে যায়। আর তৃতীয় যে রোগটা আমাদের ধানের জমিতে ব্যাপক ক্ষতি করে সেটা হলো নেক ব্লাস্ট। ঠিক ধানের পুষ্পমঞ্জরি গুলো খুলে পরাগায়ন হবে, হওয়ার পর আস্তে আস্তে যখন ধানের মোহরটা বুঝতে শুরু করবে, ঠিক ওই অবস্থায় ধানের যে শীষের ঠিক নিচের অংশে একটা গোল রিং দাগ হয়ে ধানের শীষটা মুচকে পড়ে যায়, যার ফলে গাছ তার খাদ্যমৌল যে চাহিদা সেটা ওই ধানের মধ্যে স্টোর হতে পারবে না বা শুকাতে পারবে, মানে ওর মধ্যে যে দুধ যে জমবে বা সেটা যে আস্তে আস্তে টেম্পারেচারের মাধ্যমে আস্তে আস্তে শুকিয়ে সলিড হবে, সেটা আর কনফার্ম হবে না বা কমপ্লিট হবে না, যার কারণে আমাদের ফলনটা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য এই তিনটে রোগকে নিয়ন্ত্রণ করা আমাদের খুবই জরুরি। ধানের এই মুহূর্তে কিন্তু ব্যাপক পরিমাণে পোকারও উপদ্রব লাগে, বিশেষ করে বিভিন্ন ধরনের সাকিং পেস্ট, কখনো গন্ধিবাগ, কখনো বিপিএইচ। আর বিপিএইচ এর কথা বলতে তো মনেই পড়লো যে এবছর ব্যাপক পরিমাণে আমাদের ধানে কয়েকদিন আগে ব্যাপক পরিমাণে, মানে দুর্গাপুজোর পর যে সময় যে বৃষ্টি হলো তারপরেই কিন্তু আমাদের যে জ্যাঠো ধান বা নাবি ধান সমস্ত ধানে কিন্তু ব্যাপক পরিমাণে বিপিএইচ এর উপদ্রব দেখা গেছে।
আর তার জন্য আপনারা কিন্তু বিশেষ করে অ্যাসিফেট, ডাইফেনথিউরন, পাইমেট্রিজিন এইসব গ্রুপের যে কীটনাশকগুলো হয় এই কীটনাশকগুলো ব্যাপক পরিমাণে স্প্রে করে ফেলেছেন, যার ফলে আপনার যে ফসলে বিপিএইচ এর পরিমাণ অনেকটাই কমে গেছে। কিন্তু এই সময় বেশ কিছু সাকিং পেস্টও দেখা যায়, বিশেষ করে গন্ধিবাগ বা আরো যে উড়ো পোকা যেগুলো হয়ে থাকে, যেগুলো ধানের যে দুধ বসার সময় যখন জলীয় অবস্থা থাকে ওই সময় ওই ধানের অংশ থেকে রস শোষণ করে খেয়ে ধানটাকে চিটে করে দেয়। তো তার জন্য আমাদের কিন্তু একটা প্রিভেন্টিভ আমাদের কীটনাশক অবশ্যই স্প্রে করে রাখতে হবে। অবস্থায় এই সময় এই যে রোগগুলো হয় এবং পোকার আক্রমণ হয়, এর জন্য বাজারে সেরা ছত্রাকনাশক কোনগুলো বা কোন কেমিক্যাল কম্পোজিশনের ছত্রাকনাশক ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাবে। বাজারে সবচেয়ে সেরা ছত্রাকনাশক ব্যবহার করার আগে আপনাদের একটা সতর্কতা করে দিই। আপনার ধানের শীষ যখন সবেমাত্র কাঠি ফেটে বের হবে ওই অবস্থাতে আপনারা স্প্রে করতে পারেন, কিন্তু যদি সফুল অবস্থায় আপনার জমিতে ফুলে ভরে থাকে ওই অবস্থায় স্প্রে করবেন না। এবার আসি বাজারে সেরা ছত্রাকনাশক কেমিক্যাল কম্পোজিশনের কোনগুলো ভালো হবে। অ্যাজিস্টোবিন, টিবুকনাজল এবং আইসোথিওলেন এই কেমিক্যাল কম্পোজিশনের বাজারে সেরা ছত্রাকনাশক হিসেবে জেইউর অ্যাজোলেন সবচেয়ে ভালো কাজ করবে এই তিনটে রোগের বিরুদ্ধে। ফলস স্মার্ট, পেনিক্যাল ব্লাইট এবং নেক ব্লাস্ট এই তিনটে রোগের বিরুদ্ধে দুর্দান্ত রেজাল্ট দেবে। এটাকে আপনারা 400 ml প্রতি একর বা 100 শতক জায়গার মধ্যে আপনারা স্প্রে করতে পারেন, একেবারে সকালের দিকে না করে কুয়াশাটা একটু ঝরে গেলে, বা বিকেলের দিকে স্প্রে করতে পারেন স্টিকার মিশিয়ে। আর যদি আপনার ধানের জমিতে বিভিন্ন ধরনের পোকার উপদ্রব থাকে, রস শোষণকারী পোকা, শোষক পোকা, গন্ধিবাগ, তাহলে এর সাথে আপনারা অ্যাসিভেট আপনারা 250 গ্রাম প্রতি একরে এবং তার সাথে পাইমেট্রিজিন নেবেন হচ্ছে 133 গ্রাম প্রতি একরে মিশিয়ে আপনারা যদি স্প্রে করেন ভালো রেজাল্ট পাবেন। বা এত কিছু না করে আপনারা একটা ছত্রাকনাশক এবং কীটনাশকের কম্বিনেশন স্প্রে করেও ভালো রেজাল্ট পেতে পারেন। সেটা হলো বেস্ট অ্যাগ্রোর ডিফেন্ডার, যার কেমিক্যাল কম্পোজিশন হলো পাইমেট্রিজিন, ডাইনেটোফিউরন এবং পাইরোক্লোস্টোবিন, একটা ছত্রাকনাশক, মানে দুটো কীটনাশক তার সঙ্গে একটা ছত্রাকনাশকের সংমিশ্রণ। এটাকে আপনারা 100 ml বা 120 ml প্রতি একরে আপনারা সকালের দিকে স্টিকার মিশিয়ে স্প্রে করতে পারেন বা বিকেলের দিকে স্প্রে করলেও সবচেয়ে ভালো কাজ পাবে। তবে একটা কথা মাথায় রাখবেন, সফল অবস্থায় ধানের জমিতে স্প্রে করবেন না। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে এই অবস্থায় আপনারা কি ধরনের স্প্রে করতে পারেন এবং কি ধরনের স্প্রে করলে ভালো রেজাল্ট পাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।